ঢাকার লালমাটিয়ায় অবস্থিত এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে শিক্ষক ও অভিভাবকদের সভা চলাকালে গত মঙ্গলবার মুফতি কাজী ইব্রাহিমের উপর এভাবে আক্রমণাত্মক হয়ে ওঠেন খান আখতারুজ্জামান। ঘটনার একদিন পর 15 জানুয়ারি বিষয়টি নিয়ে এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেন মুফতি কাজী ইব্রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মুফতি কাজী ইব্রাহিম তার প্রতিষ্ঠানে একটা মিটিং করতেছিলেন। ঠিক সেই সময় আখতারুজ্জামান তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে মুফতি কাজী ইব্রাহিমের উপরে হামলা করে, তার সাথে পুলিশও এসেছিল। তো এই হামলার ঘটনা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, তখন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের নিউজ চ্যানেল বাংলা এডিশন এই আখতারুজ্জামানের পিছনে লেগে যায় এবং অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান করতে গিয়ে এমন একটা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কে আখতারুজ্জামান? এ আখতারুজ্জামান স্বৈরাচারের দোসর। এ জিয়াউল হাসান, ডিবি হারুন এবং বেনজিরের সাথে মিলে কাজ করত। এ নিরীহ অসহায় মানুষদের বাড়িঘর দখল করত এবং যেগুলো ঘর বাড়ি রোড পজিশনে তাদেরকে তারা প্রস্তাব দেয় অল্প টাকার মধ্যে এটা বিক্রি করতে হবে, যদি তারা রাজি না হয় তাহলে তাদেরকে আয়না ঘরে গুম করে রাখত। তো একজনকে আয়না ঘরে গুম করে রেখে পঙ্গু করে দিয়েছে, তারই এক ছোট ভাইকে হত্যা করেছে এবং এক ভাইকে মৃত ভেবে তার উপর অত্যাচার করে মৃত ভেবে ফেলে গেছে, কিন্তু সে মরেনি। তাদের বাড়িঘর দখল করে নিয়েছে এবং সেগুলোতে মার্কেট করে এখনও চালাচ্ছে। এবং এই জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতনও করেছে এই আখতারুজ্জামান, অথচ এই আখতারুজ্জামানের কিছুই হয়নি। চিন্তা করতে পারেন, এই আখতারুজ্জামান বুক ফুলে ঘুরতেছে এবং সে মুফতি কাজী ইব্রাহিমের উপর হামলা করছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে বাংলা এডিশন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের যে নিউজ চ্যানেল তারা একটা প্রতিবেদন বের করছে। চলুন আমরা সেই প্রতিবেদনের ভিডিওটা আগে দেখে আসি। ঢাকার লালমাটিয়ায় অবস্থিত এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে শিক্ষক ও অভিভাবকদের সভা চলাকালে গত মঙ্গলবার মুফতি কাজী ইব্রাহিমের উপর এভাবে আক্রমণাত্মক হয়ে ওঠেন খান আখতারুজ্জামান। ঘটনার একদিন পর 15 জানুয়ারি বিষয়টি নিয়ে এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেন মুফতি কাজী ইব্রাহিম। আমার স্কুলকে অজুহাত বানিয়ে, স্কুলকে সাইনবোর্ড বানিয়ে ঘটানো হয়েছে। এটা ষড়যন্ত্রকারীদের অনেক পুরনো কৌশল। সাইনবোর্ড একটা থাকে কিন্তু ভেতরে অন্য কিছু। মঙ্গলবার বিকেল 3টে বাজে আমরা এখানে এভারোজ স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলকে নিয়ে আমরা একটা মিটিং করছিলাম। হঠাৎ জনাব খান মোহাম্মদ আখতারুজ্জামান, তিনি আনুমানিক 50 জনের মতো তার অনুসারী এবং বিভিন্ন ধরনের মানুষজনকে নিয়ে তিনি আমাকে অ্যাটাক করলেন। মুফতি কাজী ইব্রাহিম বলেন, পুলিশ ও সাঙ্গপাঙ্গ নিয়ে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। গতকাল থানায় গেলাম, একটু জিডি করব। কর্মকর্তা শুধু আমাকে ঘুরাচ্ছেন। আমি বললাম, ভাই আমি তো এসেছি একটু জিডির জন্য। ওনারা দলিল দস্তাবেজ নিয়ে ওনারা অন্য গল্প করলেন। 4 থেকে 5টা ঘন্টা অপেক্ষা করেও একটু জিডির সৌভাগ্য আমার হলো না। জাতির কাছে আমার জিজ্ঞাসা, থানাগুলো তাহলে কিসের জন্য? খান মোহাম্মদ আখতারুজ্জামান অনেকগুলো মামলার আসামি, তিনি আগেও পরে। তিনি পুলিশ প্রোটেকশন নিয়ে কিভাবে আসলেন এখানে? জানা যায়, কাজী ইব্রাহিমের সাথে ওই স্কুলের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল আখতারুজ্জামানের। ওই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান সোহাগ বাংলা এডিশনকে বলেন, 5 আগস্ট 2024 সালে আওয়ামী সরকারের পতনের পর মুফতি কাজী ইব্রাহিম পার্টনারশিপ ফিরিয়ে দেওয়ার দাবি করলে খান আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে মুফতি ইব্রাহিম ও আনিসুর রহমান সোহাগের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। মিটিং চলাকালীন সময় যখন মুফতি কাজী ইব্রাহিম স্টেজে ছিল, তখনই আখতারুজ্জামান সাহেব ওনার লোকজন নিয়ে ওখানে ঢুকে যেটা উনি বলেছেন ওরকম করেই ওনার উপরে এই অতর্কিত হামলাটা করার চেষ্টা করেছেন। একজন দেশ বরেণ্য আলেমের সঙ্গে কেন আখতারুজ্জামানের বিরোধ, বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে বাংলা এডিশন। অনুসন্ধানে নেমেই একজন দুর্ধর্ষ ভূমিদস্যুর সন্ধান পাওয়া যায়। অনলাইন আখতার ওরফে আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, সাবেক র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বেনজির আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ রাজনৈতিক ক্ষমতাসীন ও প্রশাসনের আমলাদের হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় জমি দখল করতেন অনলাইন আখতার।
মানিকদির বাসিন্দা সাবেক সেনা সদস্য ফিরোজ মিয়া বাংলা এডিশনকে জানায় 2006 সালে জমি ক্রয় করে ঘর করে এখানে বসবাস শুরু করেন তিনি। ফিরোজ মিয়ার অভিযোগ 2024 সালে নির্বাচনের পর ওই জমি জোরপূর্বক দখল করে নেন আখতারুজ্জামান। আগে আমার অফার ছিল বাড়িটা বেচার জন্য, আমি বেশি নাই বিজাই এরা রেস্টুরেন্টের পরে এই বাড়িটা দখল করে। ফিরোজ মিয়া আরও অভিযোগ করেন তার বাড়ি জবরদখল করে বাড়িঘর থেকে সকল মালামাল লুট করে নেন আখতারুজ্জামান এবং বাড়ির আশেপাশে প্রাচীর দিয়ে সেখানে গার্ড বসিয়ে জমিতে প্রবেশ করতে বাধা ও বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। তোরা 3 লাখ 3.5 লাখ টাকা ফার্নিচার ছিল আর বুক করে বিভিন্ন রকম ফার্নিচার ছিল। আমরা তেলে বর্ণ বাড়ি করবা, এরপরে গ্যাস ছিল না, পানি উঠে গেছিল, পানি উঠে দেওয়ার পরে আমরা যেমন ওই উপরে বাটানি থেকে এরপরে যখন পানি টুকে গেছে এরপরে এরা এলে ওই সাইডটা বাউন্ডারি দিয়া দেখতো, বাউন্ডারি দিয়া আমাদের পথ আটকায় দি সাইড না, আমরা আসতে পারিনি, আমাকে আসতে দেওয়া হয়নি। এরা দেখায় ইরেশন দিতে আমার ওই যে দারোয়ান রেখা দিতে গেট করে দারোয়ান রেখে দিতে, আমরা ভিতরে ঢুকতে পারি না, আমরা কেন ওই যে গণমাধ্যম কর্মীরা ঢুকতে পারেনি। ফিরোজ মিয়ার স্ত্রীও একই অভিযোগ করেন আখতারুজ্জামানের বিরুদ্ধে। তিনি আরো জানান, শেখ হাসিনার পতনের 2 দিন পর আখতারুজ্জামান পালিয়ে গেলে তারা বর্তমানে আবারও নিজ বাড়ির দখল ফিরে পেয়েছেন। এরপরে জমি ফেরত পেলাম ওই যে সরকার পতনের 5 তারিখে সরকার পতন, 7 তারিখে ওরা এখান থেকে বাইকে যাওয়ার পরে এখন আমরা আমাদের জমি আমরা ফিরে পাইছি। পানি কমছে পরে আমরা ভাবছি যে আবার ঠিকঠাক করে আমরা করবো। এর মধ্যে এই আক্তার 2024 জানুয়ারির 22 তারিখে আমার এই বাড়ি দখল করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শেখ হাসিনা সরকার পতনের পর ফিরোজ মিয়া নিজের জমির দখল পেয়েছে, কিন্তু এখনো আখতারুজ্জামানের জবরদখলে আছে ওই এলাকার প্রায় ডজন খানেক জমির মালিক। 2016 সালে মানিকদি এলাকার আয়ুব হোসেনের জমির উপর নজর পড়ে আখতারুজ্জামানের। প্রথমে নামমাত্র মূল্যে জমি ক্রয়ের প্রস্তাব দিলে তাতে রাজি হয়নি আয়ুব আলী। পরবর্তীতে আয়ুবকে প্রশাসন গুম করে অমানবিক নির্যাতন চালিয়ে তার জমি দখল করে মার্কেট গড়ে তুলেছেন। আয়ুব মিয়ার সাথে কথা হলে তিনি বাংলা এডিশনকে জানায়, আখতারুজ্জামান বাজার মূল্যের থেকে কম দামে জমি কেনার প্রস্তাব দিলে তিনি রাজি না হলে প্রশাসন দিয়ে হুমকি ধামকি দিতে থাকে। জমিন আমাদেরই সিবি চক্কর, 1 একর 86% পর্চায় আমরা মালিক। এই জমিনটা অনলাইন অনেকবার দাম টাম বলছে, নেতা মতা দিয়া অনলাইন রাখতার দাম টাম বলছে, কম রেটে দেখে বলছে, দেখে আমরা বিক্রি করি নাই, দেখে আমার বেনজির বা জিওল হাসান দিয়ে আগর দিয়ে আমার ট্রিটমেন্ট দেওয়া হতো। সাবেক র্যাবের মহাপরিচালক বেনজির তার অফিসে ডেকে নিয়ে হত্যার হুমকিও দিয়েছিলেন। তাতেও কাজ না হলে সাদা পোশাকে প্রশাসন দিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে যান। বলছে ডিবির পরিচয় দিয়ে আমার নিয়ে গিয়া গাড়িতে উড়াইয়া আমার অনেক অত্যাচার করে, 3-4 ঘন্টা পিটানোর পরে হাত 3টা আঙ্গুল কাইটা ফেলায়, ফেলানোর পরে গাড়ির ভিতরে ওরা মাইরা ফালাই দিছে মতন, ওরা জানে যে আমি মারা গেছি, আমার নদীতে ফালাই দিব। নদীর ফালাই নাই, একটা বাউন্ডারি ওয়ালের ভিতরে ফালাই দিয়া তারা চলে গেছে। তারপর আয়ুবের জমি দখল করে সেখানে মার্কেট গড়ে তোলেন বেনজির। এখনো পর্যন্ত তার জমি জবরদখলে আছে বলে তিনি জানান। জোরপূর্বক দখল করে রাখছে। বেনজিরদের জিওল হাসানের স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি কথা বলতো, তারা আমার রিংও দিচ্ছে, হুমকিও দিচ্ছে অনেক। এই অবস্থায় আছে। আজকে 2015-তে আমার মারা দেরি করছে, 2015-তে ডিসেম্বরের 8 তারিখে নিয়ে বাইরে ফেলাইছি। এই পর্যন্ত জমি তারা দল করে বিভিন্ন মার্কেট করে বসে রয়েছে। আয়ুব মিয়া আখতার বেনজিরদের অত্যাচারের পর প্রাণ রক্ষা পেলেও তার আপন ভাই পুলিশি নির্যাতনে নিহত হয়েছেন বলে অভিযোগ করেন পরিবার। এই অবস্থায় এক ভাই তো টেস্ট দেওয়ার পরে চাকরি করতে, সরকারি চাকরি ছাড়াইয়া তারা বলছে অনেক টাকা পয়সা দিমু, কিছু দেয় নাই, আরো কি ট্রিটমেন্ট দিছে। বাসায় এসে একদিন পরে এসে মারা গেছে। আয়ুব হোসেনের আরেক ভাইকে আয়না ঘরে রেখে নির্যাতন করে পঙ্গু করে দেয়া হয়। ভূমিদস্যু আখতারের ক্ষমতার উৎস জানালেন স্বপ্না খাতুন নামের একজন ব্যবসায়ী। তিনি জানান, আখতারুজ্জামান এই এলাকায় লজিং থেকে পড়াতেন। তার হোটেলে খাবার খাওয়ার সূত্র ধরে তার সাথে পরিচয় হয়। স্বপ্না খাতুনের দাবি, তার টাকায় জমির ব্যবসা শুরু করে আখতার। পরে বলছে, ম্যাডাম আপনি টাকা দেন, দিলে আমি সবকিছু করবো, টাকা আপনার পুঁজি যা দিবেন তা আমি দিয়ে দিব। পরে আমি আবার দিলাম, আমার কিছু স্বর্ণ ছিল, এগুলো বিক্রি করে সবকিছু বিক্রি করে ওর কাছে দিলাম। জমির ব্যবসা করতে গিয়ে অর্থ ও ফ্ল্যাট উপহার দিয়ে প্রশাসনের কর্মকর্তা থেকে মন্ত্রী পর্যন্ত সবার সাথে সখ্যতা গড়ে তুলে একটা ক্ষমতার বলয় তৈরি করে অন্যের জমি জোর করে দখল করে নিয়ে থাকে। খালি আমি না, একদিকটা নিরীহ মানুষ অনেক ওর ভয়ে, তাইলে দেখেন এসএসএফের মজিব, জিয়াউল হাসান, তারপরে হারুন, এগুলা থাকলে কি আমরা আগে জ্বালাইছি বেনজির,
তাহলে এতগুলা লোক থাকলে আমরা কি যে চলে গেছি এটাই তো বুঝেন। তাইলে স্বপ্না খাতুন ব্যবসার লাভ বা আসল টাকা ফেরত চাইলে তখন স্বপ্নাকেও নানাভাবে মামলা হামলা করতে থাকে আখতারুজ্জামান। বাংলা এডিশনের ক্যামেরায় কান্না ভরা কণ্ঠে এসব অভিযোগ ছিল স্বপ্না খাতুনের। 2টা মামলা, মানে একলগে 2টা মামলা দিয়েছে, হিরোইনের একটা, তারপরে ওই যে মাদকের একটা, 2টা মামলা। মানে ও যে এত অমানুষ, মানে প্রত্যেকটা লোকের সাথে, খালি আমার সাথে না। মনে করেন আমার 8টা মাস, আমার পরে আমার হাজব্যান্ডও মারা গেছে, আমি জেলে দেওয়ার 3 মাস পরে সে মারা গেছে। 3 মাস না 2 মাস। এই আখতারুজ্জামান জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যা মামলার আসামি হয়ে গা ঢাকা দিয়েছেন। তবে কিছুদিন না যেতেই আবারও মাথাচাড়া দিয়েছেন। আক্রমণাত্মক হয়ে উঠলেন একজন দেশ বরেণ্য আলেমের উপর। এই ন্যাক্কারজনক ঘটনার বিচার চান মুফতি কাজী ইব্রাহিম। এখানে আমরা আসলে খুব শান্ত পরিবেশে মিটিং করছিলাম। এখন খান মোহাম্মদ আখতারুজ্জামান উনি অনেক লোকজন নিয়ে এসে, ওনার সাথে বিভিন্ন পুলিশও দেখলাম, পুলিশ বাহিনী 5-6 জন নিয়ে, এবং সাথে অনেক লোক এনে উনি ভিডিও ফুটেজ আপনারা দেখবেন যে কে চেয়ারম্যান, চেয়ারম্যান কে, এটার ওনার কে, এটা বলে আমি যখন বক্তৃতা করছিলাম আমি আমার বিষয়ে, তখন উনি হামলে পড়লেন। দেশের জনগণও অনলাইন আখতারের দৃষ্টান্তমূলক শাস্তি চান। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন। দর্শক, আপনারা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের নিউজ চ্যানেল বাংলা এডিশনের প্রতিবেদনের ভিডিওটা দেখলেন। তো ইলিয়াস ভাইকে ধন্যবাদ জানাই। ইলিয়াস ভাইয়ের এই চ্যানেল শুরু হওয়ার পর থেকে কিন্তু এই স্বৈরাচারের দোসরদের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। ইলিয়াস ভাইয়ের এই বাংলা এডিশন চ্যানেল যেগুলো অনুসন্ধানে রিপোর্ট করেছে সেগুলো অসাধারণ। আপনারা সবাই ইলিয়াস ভাইয়ের এই চ্যানেলটা সাপোর্ট করবেন, কারণ ইলিয়াস ভাইয়ের এই চ্যানেলে খুব একটা ভিউ হয় না, বা সাবস্ক্রাইবও বেশি নেই, বা অ্যাডও ভালো পাচ্ছে না। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে ইলিয়াস ভাইয়ের এই বাংলা এডিশন চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে আপনাদের বলতেছি, আপনারা ডিসক্রিপশনে ইলিয়াস ভাইয়ের এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাপোর্ট দেবেন। তো প্রিয় দর্শক, এখন কথা হলো যে এই স্বৈরাচারের দোষেরা যদি এই দেশ স্বাধীনের পরেও বুক ফুলে যদি ঘুরে বেড়ায়, এদের যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে আমাদের দেশটা সুন্দরভাবে গঠন হবে কিভাবে? আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, দাবি জানাবো, আপনারা অতি দ্রুত এই আখতারুজ্জামানকে খুঁজে বের করে তাকে বিচারের আওতায় নিয়ে আসেন। সে কয়েকটা খুনের আসামি হয়েও সে কিভাবে মুফতি কাজী ইব্রাহিমের উপর হামলা করতে পারে? কত বড় সাহস, চিন্তা করতে পারেন? তার দোসররা সবাই পালিয়েছে, অনেকে জেলে আছে, তারপরও সে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। তো দর্শক, আপনারাও যদি একে কোথাও দেখতে পান তাহলে অবশ্যই তাকে ধরে আগে গণধোলাই দিবেন, দেওয়ার পরে পুলিশের হাতে তুলে দিবেন। তো এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, এবং ইলিয়াস ভাইয়ের এই বাংলা এডিশন চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।